উনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনি ওয়েটিং রুমের সোফায় বসে অপেক্ষা করেন। তো ওনার বৈশ্বিক পরিচয়টা আসলে আমাদের দেশের কোন কাজে আসলো? এখন তাদের যারা নির্বাচন করে তারা বিভিন্ন রিসোর্টে নারীসহ ধরা খায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা দেখি ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে মুখে চুমা দিচ্ছে, আমাদের ধর্ম কিন্তু এটা সমর্থন করে না। তাহলে তো আমি আসলে কোনো নির্বাচন কোনো কষ্ট ছাড়াই আসলে পার্লামেন্টে বসতে পারতাম। দেওয়ান সামির আমার একজন ওয়েল উইশার, আমি বলবো সোজা বাংলায় বলে তিনি একজন চামচা ছিলেন আমারও এবং রাষ্ট্রদূতেরও। কারণ আমি আমার চোখে যতটুকু দেখেছি আমাদের দেশের অনেক বড় বড় পর্যায়ের যারা লোকজন কাজ করে আমাদের এয়ারপোর্টে এবং বিভিন্ন সিভিল এভিয়েশনের বিভিন্ন জায়গাতে সরকারের, তারা কিন্তু অ্যাকচুয়ালি ঈসাকে পা ধরে সালাম করে। দেখো বাংলাদেশিরা তো ইঁদুর শ্রেণী, হ্যাঁ, বলে তোমাদের বাংলাদেশের সব পুরুষ হচ্ছে ইঁদুর, তোমাদের জন্ম হয়েছে শুধুমাত্র সৌদিদের চাকর হওয়ার জন্য। নিজেই বলছে যে কোনো দেশের সরকার আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করতো, কিন্তু তোমার দেশে নিজের দেশের নাগরিককে ফাঁসাচ্ছে। হ্যাঁ, বলে তোমরা তো ইঁদুর জাতি। কোনো এক জাতি সে ক্ষমতাধর, আমি আগেই তার কাছে নতজানু হয়ে যাচ্ছি। এনসিপির 100-200 ছেলে মেয়ে নিয়ে ইফ ইউ ক্যান ডিসাইড দ্য ভেন্যু অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, আমার কোর্সের আমি কোনো ফি নিব না, আইল প্রোভাইড ইট ফ্রি। বিনোদন জগৎ, রাজনীতি, নানা ধরনের বিতর্ক, এই সব কিছুই একটি মানুষের সঙ্গে যুক্ত হয়ে গেছে কোনো না কোনোভাবে। আমরা এই সব কিছু নিয়ে আলাপ করব চর্চার তির্যক অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি মেঘনা আলম। মেঘনা আলম, আপনাকে স্বাগত। আপনি আপনার ক্যারিয়ারের একদম শুরুর জায়গা থেকে যদি আমি যাই, বা যেই জায়গা দিয়ে আপনার হচ্ছে পরিচিতি, মূলত যে প্রথম বাংলাদেশের মানুষ আপনাকে যখন চিনলো আসলে, হ্যাঁ, সেটা হচ্ছে একদমই যে মিস আর্থ, সেই জায়গা দিয়ে সেলিব্রেট করলো সবাই। তো সেই জায়গা থেকে আপনি রাজনীতির ময়দান পর্যন্ত এলেন, নির্বাচনে প্রার্থী ছিলেন ঢাকা আটের মতো একটা উত্তপ্ত একটা আসনে। এই জার্নিটা আসলে কেন, মানে একদমই ভিন্ন জায়গায়, আমরা সাধারণত এভাবে দেখি না কিন্তু। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার মিস আর্থের জার্নি থেকেও আসলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আমাকে চিনেছে, সেটা আসলে সত্যি না। কারণ আমি তো কোভিডের সময় মিস বাংলাদেশ হয়েছিলাম, এখনও অলমোস্ট 6 ইয়ার্স আগে। তো তখন আসলে খুব একটা মিডিয়া অ্যাটেনশন কিংবা পাবলিক এঙ্গেজমেন্ট করার সুযোগই ছিল না। তো করোনা একটা বিশাল কারণ ছিল। তো আসলে লাস্ট 3 বছর হচ্ছে, এবার থার্ড ইয়ার। সো 3 বছর ধরে কিন্তু যেই কম্পিটিশনটা থেকে আমি জয়ী হয়েছিলাম মিস আর্থ, ওইটারই কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি। এখনও যারা জয়ী হচ্ছে, এখন করোনা না, তারাও যে খুব বিস্তরভাবে বাংলাদেশে পরিচিতি পাচ্ছে সেটাও ঠিক না। কারণ আমরা একেবারেই হচ্ছে মাঠ পর্যায়ে জনসেবার ক্ষেত্রে কিংবা কূটনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে কাজ করছি। ওই সচরাচরভাবে যারা সৌন্দর্য প্রতিযোগিতা বলতে মনে করে যে খুব এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে খুব নাচ গানের কিছু একটা, ওই ধারাটা আসলে মিস আর্থের সাথে যায় না। এটা একটা ইউএন রেকগনাইজড প্ল্যাটফর্ম এবং একেবারেই এনভায়রনমেন্ট ফোকাসড। সো এটার টাইপটা একটু ডিফারেন্ট। সেটা তো একটা বিষয়। তবে সবাই আসলে আমাকে যেই পরিচয়ে জেনেছে সেটা 100% আমার অ্যাকুরেট পরিচয় না। যেমন আমি নিজেই পড়ি যে উইকিপিডিয়াতে লেখা একদম দেশ বিদেশের খবরে ইন্ডিয়া, ফ্রান্স, বাংলাদেশ কোথাও বাকি নেই ফেমাস মডেল, আলোচিত মডেল। কিন্তু আমার জীবনে আসলে মডেলিং করার অভিজ্ঞতাই ইটস নেগলিজিবল, সীমিত, বা একেবারেই আসলে প্রফেশনাল মডেলিংয়ের এক্সপিরিয়েন্স নেই। তো এই যে একটা পরিচয়টা একদিক থেকে আমি এনজয় করি যে মিডিয়া বা পাবলিক আমাকে যদি মডেল হিসেবে শনাক্ত করে, দ্যাট শোজ যে আই হ্যাভ সাম টাইপ অফ লুক অর গ্ল্যাম, যে কারণে আমাকে এইভাবে পারসিভ করছে পাবলিক, দ্যাট মেক্স মি হ্যাপি। কিন্তু আমার ক্যারিয়ারের শুরুটা আজকে থেকে আরও অনেক বছর আগে, আমি বছর হিসাব করছি না, অলমোস্ট 11 ইয়ার্স ধরে হচ্ছে আমি টিচিং প্রফেশনে আছি অ্যান্ড আই এম ট্রেনিং পিপল অন পলিটিক্স, খুব সহজ ভাষায় বললে। তার বাইরেও সেই 2013-এ আমি একটা সংগঠন দাঁড় করাই। ইটস আ ইউথ নেটওয়ার্ক, ইটস অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন্টারন্যাশনালি, যেখানে আমরা একদম গ্রাসরুটস কমিউনিটি হতে শুরু করে ইউথ রিপ্রেজেন্টেটিভস হতে শুরু করে যারা সায়েন্টিস্ট, রিসার্চার্স আছে এনভায়রনমেন্ট সেক্টরে, সবার সাথে একটা সংঘবদ্ধভাবে কাজ করছি। We are trying to create international solidarity in terms of environment.
তো আমার কাজের ক্ষেত্রটা সবসময় ছিল জনসেবা, সবসময় ছিল পরিবেশের জন্য কাজ করা, কিংবা মানুষের মধ্যে একটা বেসিক রাজনৈতিক সচেতনতার জায়গা তৈরি করা। এবং আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা হচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, মার্কসিস্ট লেনিনিস্টের যে আহ্বায়ক, তিনি আমার বাবা। সো আমার জন্মটাই হচ্ছে একেবারেই ওই রাজনৈতিক মিছিল, মিটিং, একদম বাসার মধ্যে 40-50 জন লোক চা খাচ্ছে, প্রতিদিনই হচ্ছে মিটিং, মিছিলের প্রিপারেশন নিচ্ছে, এরকম একটা সারাউন্ডিংয়ে। সো সামওয়্যার consciously or subconsciously I had a calling for politics, I would say. এবং আমার মাথায় ছিল যে কখনো না কখনো আমি নির্বাচন করব, কিন্তু সেটা এখনই এত আর্লি করব মেবি এরকম ছিল না। আমার কাছে মনে হতো যে আমি যে কাজটা করছি মিস বাংলাদেশের থ্রুতে, উইচ ইজ পাবলিক ডিপ্লোমেসি অ্যাকচুয়ালি, আমার কাছে মনে হতো এটার ইম্প্যাক্ট যদি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে পড়ে, পজিটিভ ব্র্যান্ডিংয়ে, দ্যাট ইজ নো লেস দ্যান ডুইং পলিটিক্স। কিন্তু এই কাজটা করতে গিয়ে আসলে আমি অনেক ধরনের পলিটিক্যাল অ্যাগ্রাভেশনের শিকার হলাম, অর আই উড সে অ্যাগ্রেশনের। কারণ যেই ধরনের পলিটিক্যালি মোটিভেটেড ভুয়া কেস আমি নিজে ফেস করেছি। এই পয়েন্টটাতে আসবো মেঘনা। এটা হচ্ছে যে আপনি বললেন যে পাবলিক ডিপ্লোমেসির জায়গা থেকে মিস আর্থ বা এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আপনি হচ্ছে কানেক্টেড এনভায়রনমেন্ট পলিটিক্স বা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজমের জায়গা থেকে। তো সেই জায়গাটাতে আমরা যাব। তার আগে হচ্ছে যে আপনি নির্বাচন করবেন ভেবেছিলেন, কিন্তু এত আর্লি করবেন সেটা ভাবেননি। আর্লিটা ঠিক কী কারণে? যে আপনি এক ধরনের অভিযোগের মধ্য দিয়ে পলিটিক্যালি নানা ধরনের, এটা কি কারণ? দিস ইজ আ কি রিজন। কারণ এক্স্যাক্টলি ঠিক গণ অভ্যুত্থানের পরপর যে সময় 5ই আগস্ট, এরপর আসলে আমাদের দেশের ক্ষমতাগুলো যাদের হাতে হস্তান্তর হয় সাধারণত, সেরকম বড় পার্টি থেকেই কিন্তু একটা কল এসেছিল যে আমি চাইলে সংরক্ষিত আসনে এমপি হতে পারি। এখন আমি তো সেটা তখন ফিরিয়ে দিয়েছি। আমার যদি ইমিডিয়েটলি আসলে মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার ইন্টেনশন থাকতো, তাহলে তো আমি আসলে কোনো নির্বাচন, কোনো কষ্ট ছাড়াই আসলে পার্লামেন্টে বসতে পারতাম। কিন্তু আমার তখন মনে হয়েছে যে রাজনীতিতে আসলে অনেক ধরনের রিস্ক থাকে, এবং আমরা দেখিও যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে মানুষ আসলে অনেক ধরনের হয়রানির ভেতর থেকে যায়। এবং আমার কাছে মনে হয়েছে যে আগে আমি যে সংকল্পটা নিয়েছি যে বাংলাদেশকে আমি পজিটিভলি সারা ওয়ার্ল্ডের সামনে রিব্র্যান্ড করব, ওয়েদার এটা এন্টারটেনমেন্ট সেক্টরের মাধ্যমে হোক, বিউটি প্যাজেন্টের মাধ্যমে হোক, পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে হোক, আমার তো একটা কাজের যে অব্যাহত থাকার ইতিহাস সেটা তো চলমান ছিল। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এখনই ওই পার্লামেন্টে না গিয়ে আমি বরং এই কাজটাকে আসলে স্থায়ী করার চেষ্টা করি। সত্যি বলতে ওইটাই তখন আমার ইন্টেনশন ছিল। কিন্তু যখন আমি নিজে আসলে অনেক ধরনের পলিটিক্যালি মোটিভেটেড কেসের শিকার হলাম, বা আমি দেখলাম যেভাবে আসলে আমাদের দেশের আইনটাকে ম্যানিপুলেট করা যায়, তখন আমার আসলে প্রপার রিয়েলাইজেশন হলো যে আমি সময়ের জন্য আসলে বসে থাকতে পারবো না, বিকজ মাই কান্ট্রি নিডস চেঞ্জ রাইট নাও। আমি যদি আরও 5-10 বছর অপেক্ষা করি, মেবি দ্য থিংস দ্যাট আর হ্যাপেনিং রাইট নাও উইল বি ওয়ার্স দেন। সো আমি যেটা ভাবি যে পরবর্তীতে আমি যখন সব কিছু একটু স্টেবল হবে তখন রাজনীতিতে আসব, সেটা আসলে সঠিক চিন্তা না। এটা আমার নিজের রিয়েলাইজেশন। বরং আমার ইনভলভড হয়ে whatever little experience or knowledge I have, ওইটা ইমপ্লিমেন্ট করে যদি আমি কিছুটা স্থিরতা আনতে পারি, দ্যাটস আ ফার বেটার ক্রেডিট দেন ওয়েটিং ফর আ সুইটেবল টাইম। আচ্ছা, এই যে আপনি নির্বাচনে গেলেন বা আপনি পলিটিক্যালি মোটিভেটেড কেস বলেন বা যেটাই বলেন, সেইটা সুনির্দিষ্টভাবে বললে সৌদি রাষ্ট্রদূতকে কেন্দ্র করে যেই তর্ক বিতর্ক এবং আপনাকে ডিটেনশনে নেওয়া হলো, তাই তো? which was also cancelled, but পাবলিক নলেজে যেভাবে আমাকে ডিটেনশনে নেওয়া হয়েছে, ভাইরাল হয়েছে, আমাকে যে ডিটেনশন ক্যান্সেল করে সরকার বের করে যাচ্ছে, এটা কিন্তু সেভাবে ভাইরাল হয় নাই। সো আ লট অফ পিপল থিঙ্ক ও ওকে তো তুলে নিয়ে গেছিল, বাট পিপল শুড থিঙ্ক যে তুলে নিয়ে গেছে তাহলে ওকে ছেড়ে বের করে নিয়ে আসছে কেন? অবভিয়াসলি ইট ওয়াজ আ ফ্ল ফ্রম দি গভর্নমেন্ট দেন, যেটা তারা অ্যাকনলেজ করেই ডিটেনশন ক্যান্সেল করে আমাকে বের করে এনেছে। তো সেই পিরিয়ডটাতে বেশ কিছু তর্ক আমরা সামনে আসতে দেখেছিলাম।
বিশেষত Especially a lot of hypotheses from different kind of people. হ্যাঁ, অবশ্যই হাইপোথেসিস ছিল এবং একটা অভিযোগ সুনির্দিষ্টভাবে যেই ডিটেনশনের পরপর সমালোচনা যখন চারদিকে সমালোচনা শুরু হলো, বিশেষত সংবাদ মাধ্যমগুলোতে প্রচণ্ডভাবে এটা নিয়ে সমালোচনা হলো, তারপর আমরা দেখলাম যে একটা চাঁদাবাজির মামলা করা হলো। হ্যাঁ, এবং চাঁদাবাজির মামলাতে বলা হলো যে একটি চক্র কূটনীতিক এবং উচ্চ স্তরের যে ব্যবসায়ী তাদেরকে নানাভাবে ট্র্যাপে ফেলে এটা তাদের কাছ থেকে চাঁদা আদায় বা টাকা আদায় এই ধরনের একটা অভিযোগ করা হলো এবং বলা হলো যে চক্রের সঙ্গে আপনি যুক্ত। খুবই ইন্টারেস্টিং একটা অভিযোগ, কারণ চক্রটা কোথায়? আই উড লাইক টু মিট দ্যাম। আমার চক্রের সদস্য কারা, তারা কোথায় কাজ করছে, কি কি কাজ করলো, কি কি অর্থ সংগ্রহ করলো, আই এম কিউরিয়াস টু নো অ্যাজ ওয়েল। এক্ষেত্রে ওই যে দেওয়ান সমীর তার কথা বলা হলো, দেওয়ান সমীর এই কানেক্টিভিটিটা কি আসলে? দেওয়ান সামির আমার একজন ওয়েল উইশার আমি বলবো, এবং কানেক্টিভিটির ব্যাপারটা হচ্ছে দেওয়ান সামির আমাকে যে লোক ফাঁসিয়েছে, ডিজি শফিকুর রহমান, আমাদের তখনকার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন একজন ব্যক্তি, এবং সোজা বাংলায় বলে তিনি একজন চামচা ছিলেন আমারও এবং রাষ্ট্রদূতেরও। এবং উনি যদিও হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ভালো পদে আছেন, কিন্তু তিনি আমার জন্য, রাষ্ট্রদূতের জন্য একদমই হচ্ছে বাজার ডেলিভারি করা হতে শুরু করে যা যা করা যায় সব কিছুই করতেন। এখন আমার সাথে যখন আসলে ব্যক্তিগত পর্যায়ে সেই রাষ্ট্রদূতের একটা বিরোধ হয়, এবং বিরোধটা আসলে আমরা যেরকম ইম্যাজিন করি ঝগড়াঝাটি, এরকম না, ব্যাপারটা খুবই একটা ইমোশনাল ব্যাপার ছিল। যে কোনো কাপলের মধ্যেই অনেক রকমের ঝগড়া হয়, অ্যান্ড ইট ক্যান গো টু এক্সট্রিম ইন্টেন্সিটি, যেখানে আমি ডিসাইড করি যে আমি একটা মামলা দিব, এবং আমি সেটা ওপেনলি বলি যে হোয়াটএভার ইউ হ্যাভ ডান, তুমি একজন রাষ্ট্রদূত হয়ে একটা জায়গায় কাজ করতেছো অন্য একটা দেশে এসে, তুমি তোমার আইদার ঠিকভাবে কাজ করবা অনেস্টলি, অর ইফ ইউ হ্যাভ আ পার্সোনাল লাইফ যেখানে তোমার কারোর সাথে প্রেম করার, বিয়ে করার ইন্টেনশন আছে, সেটা তুমি অনেস্টলি করো, কিন্তু তুমি তোমার কাজের পজিশনটা ইউজ করে, দিস ইজ অ্যান্ড ইট ইজ ইউজিং, বিকজ আপনি যখন একজন রাষ্ট্রদূত বলেন, আপনি কিন্তু ওকে অনেক সহজে ট্রাস্ট করেন, এবং আমিও একটা হিউম্যান বিইং হিসেবে অন্য 8-10টা মানুষের থেকে ডিফারেন্ট কিছু না, আমিও তো তাকে রেসপেক্টের জায়গা থেকে ভেবেছি যে হোয়াট এভার কমিটমেন্টস হি ইজ মেকিং মাস্ট বি ট্রু, কিন্তু সে তো আসলে একটা বিশাল ধোঁকাবাজি করেছে। তার নিজের যে ফার্স্ট ওয়াইফ আছে তার সাথেও সে ধোঁকাবাজি করেছে, আমার সাথেও করেছে, দুইজনকে দুই রকমের কথা বলেছে। তার প্রথম যে ওয়াইফ ছিলেন, সে যখন তার কাছে ধরা খায় যে আসলে সে আরেকজনের সাথে এখানে গোপন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, তখনও কিন্তু ধরা পড়ার পরেও সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে এরকম হয়নি, তারপরও সে এফোর্ট দিয়ে গেছে যে কিভাবে আমার সাথেও সংসার করা যায়, তার সাথেও করা যায়। ইউ গট দ্য পয়েন্ট, দুই জায়গাতেই। হ্যাঁ, সো হি ট্রাই টু লিভ আ ডুয়াল লাইফ, আ ডাবল লাইফ। তখন আমি বলি যে দেখেন, আমরা কিন্তু আসলে সৌদি কালচারে বড় হয়ে নাই। হ্যাঁ, আমরা বাংলাদেশি নারীরা অনেক পজিটিভ, আমরা দুনিয়া সব কিছু শেয়ার করলেও উই ডোন্ট শেয়ার আওয়ার পার্টনার। So I told him directly যে I'm going to go and complain about you. That was my reaction. এখন আমাদের দেশের ছেলেরা যেমন আমাদের মেয়েদের রিয়াকশনটা বোঝে, যে ইমোশনাল রিয়াকশন, হয়তো ভালোভাবে বললে বা সরি টরি বললে আমরা হয়তো এরকম কিছু করব না। সত্যি বলতে আমি অনেক রাগে ছিলাম, বাট সে যদি সেভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতো, মেবি মাই রিয়াকশন উড হ্যাভ বিন ডিফারেন্ট। কিন্তু সে মনে করছে যে আমি তো বলতেছি যে আমি আজকে গিয়ে কমপ্লেন করব, সো হি টুক ইট ভেরি সিরিয়াসলি and he went to these chamchas for advice. Okay, তো যেটা হয়েছে অ্যাকচুয়ালি, the chamchas handled the way things got. পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি যার কথা আপনি বললেন, তাকে সে তার মতো করে এটা হ্যান্ডেল করার চেষ্টা করেছে, and he tried doing power play, I would say. এবং আমার জায়গায় হচ্ছে যে কোনো সাধারণ জনগণ, আমি সাধারণের বাইরে না, আমি বিশ্বাস করি মানুষ আলটিমেটলি প্রধানমন্ত্রী হলেও সে সাধারণই, কারণ আমরা মানুষই সবাই, আমরা ফ্রাজাইল। বাট যে কোনো যার হাতে ক্ষমতা নেই খুব একটা, এরকম কোনো নারী যদি থাকতো, তাহলে তো আসলে ইট উড হ্যাভ বিন ভেরি ইজি টু জাস্ট ভ্যানিশ দেম। হ্যাঁ, তো ডিজি শফিকুরের জায়গা থেকে হয়তো মনে হয়েছে যে সে এটা তার মতো করে হ্যান্ডেল করতে পারবে, বাট আলটিমেটলি এই পাওয়ার প্লেতে সে রাষ্ট্রদূত হোক, যেই হোক, ডিজি শফিকুর হোক, আলটিমেটলি কিন্তু তারা খুব বড়োভাবে আসলে ধরা খেয়ে হেরে গিয়েছে। কারণ না তো এখন সে রাষ্ট্রদূত আছে, না তো তার যেরকম প্রমোশনস বা রেসপেক্ট থাকার কথা সৌদি সোসাইটিতে, না সেটা আছে। তার আসলে না তার যেই ডুয়েল লাইফ সে লিড করতে চেয়েছে, না আমার সাথে সেটা পেরেছে সে কন্টিনিউ করতে, না তার নিজের ফ্যামিলিতে সে এখন
একটা প্রপার শান্তির জায়গায় আছে। তো আলটিমেটলি তো ওই পার্সনটা পাওয়ার প্লে করতে গিয়ে সব দিক থেকে সব কিছু হারিয়েছে। ইয়া। আপনি ওই ও এবং আমি যার কথা বলছিলাম যে সামির, হি ইজ অ্যাকচুয়ালি, আমি সে ব্যক্তি হিসেবে কেমন আমি জানি না, কারণ আমি তাকে খুব ক্লোজলি চিনি না, কিন্তু আমি তাকে যতটুকু জানি হি সিমস লাইক আ গুড গাই, কারণ হি হেল্পস মি। আমাকে নিয়ে সবার প্রথমে এটার কি ইন্টেনশন ছিল রাষ্ট্রদূতের আমি জানি না, কিন্তু সে তার সেই চামচার সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করেছে ডিজি শফিকুরের সাথে, উইচ ইজ দ্যাট I have no idea why they had this conversation going embassy-তেও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও, যে আমার সাথে তার কোনো এক শারীরিক সম্পর্ক হয়ে আছে, তার কারণে নাকি আমি প্রেগনেন্ট হয়ে তার বাচ্চা অ্যাবর্শনও করেছি। এই বিষয়টা মিডিয়াতে এসেছিল। আমারটা এটা কিন্তু আমার দিক থেকে ছড়ানো না, হ্যাঁ, এবং এটা ছড়িয়ে এসে কি হাসিল করতে চাচ্ছিল, মেবি হি এক্সপেক্টেড যে আমি হয়তো এগুলো নিয়ে অনেক দুর্বল হয়ে যাব, হ্যাঁ, বা আমার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, অর সে আমার লাইফে না থাকলে আমি যাতে প্রসপার করতে না পারি, অর আই ক্যানট মুভ উইথ সামবডি বেটার ইন লাইফ, কিছু একটা হয়তো ইন্টেনশন ছিল, যেহেতু সে আমাকে ডিরেক্ট বলে নাই যে এই কারণে আমি বলেছি। I am also making assumptions, but আমার যেটা মনে হয়েছে that they severely wanted to harm my career. কেন সেটা আমি জানি না, এটা রাগ থেকেও হতে পারে, ইগো থেকেও হতে পারে, যে হি ইজ ইউজ টু বিং ওয়ারশিপড বাই বাংলাদেশি পিপল। কারণ আমি আমার চোখে যতটুকু দেখেছি, আমাদের দেশের অনেক বড় বড় পর্যায়ের যারা লোকজন কাজ করে আমাদের এয়ারপোর্টে এবং বিভিন্ন সিভিল এভিয়েশনের বিভিন্ন জায়গাতে সরকারের, তারা কিন্তু অ্যাকচুয়ালি ঈসাকে পা ধরে সালাম করে। এটা কিন্তু সৌদি কালচার না, এটা বাংলাদেশি কালচার, এবং তাকে খুশি করার জন্য যখন আসে দেখা করতে, লিটারালি গিয়ে 2 হাত পায়ে দিয়ে সালাম করে দাঁড়ায়। সো আই আন্ডারস্ট্যান্ড যে ও একটা টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলছিল বাংলাদেশি সোসাইটিকে, যেখানে সবাই আমাকে ওয়ার্শিপ। রাষ্ট্রদূত হিসেবে ইসা ইউসুফ ইসার ক্ষেত্রে এটা ঘটেছে, নাকি সৌদির রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কালচারটা এরকম? এটা অন্য কোনো রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশিদের এরকম কালচার না, ইট ইজ অনলি বিকজ অফ সৌদি। এবং সেখানেও দেখুন একজন রাষ্ট্রদূতের একটা ফিক্সড স্যালারি থাকে, আনলেস সামবডি ইজ করাপ্টেড অ্যান্ড হি ইজ হেল্পিং পিপল উইথ বিগ অ্যামাউন্ট অফ মানি, আর কিন্তু কোনো রিজন নাই তাকে এক্সট্রা কোনো এফোর্ট দেখানোর। বাট ঠিক আছে, এখন এই জায়গাগুলোতে মানুষের ওনার কাছ থেকে কী পায় সেটা কথায় আমি যাব না, কিন্তু তার জায়গায় সে একটা ইগো তৈরি করে ফেলেছিল যে বাংলাদেশে আমি এইভাবে ট্রিটেড হই। So if a woman is rejecting me, if a woman is being this rude to me, probably he thought যে what can I do to weaken her, you know. So তারা এরকম কিছু জিনিসপত্র কথা ছড়িয়েছে, যেটা ওই সামির যে পার্সন সে কিন্তু ওনাদের সাথে কানেক্টেড, হ্যাঁ, সামির হচ্ছে ডিজি শফিকুরের ফ্রেন্ড, এবং সামিরের আরেকটা ফ্রেন্ড আছে লুৎফর, তারা 20 বছর ধরে বন্ধু। তো বন্ধুর নামেও তো আমরা দেখলাম যে একইভাবে বন্ধু করেছে কি, আমাকে নিয়ে কি কথা বলেছে এটা এসে আমাকে বলে দিয়েছে, এবং আমি বলেছি যে আপনি নিজে বললে তো হবে না, আমাকে একটা প্রমাণ দিন। সো হি গট মি আর রেকর্ডিং। এইটা আমি হচ্ছে একটা বিশাল বোকামি করেছি, আমি তো আসলে তারা আমাকে নিয়ে এরকম চক্রান্ত করবে এগুলো আমি বুঝি নাই। আরও আমার কাছে মনে হয়েছে যে এই পার্সনগুলোকে তো আমি চিনি, হ্যাঁ, আমি হয়তো একটা ধমকের উপর কিছু বললে আই ক্যান সর্ট ইট আউট, কিন্তু আমি তো বোকামি করেছি হচ্ছে আমি বলে দিচ্ছি যে আমার কাছে তো রেকর্ডিং যেগুলো আছে আমাকে নিয়ে এগুলো বলছো আমি তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, সো আই এম লিটারালি গোনা গো টু ফরেন মিনিস্ট্রি অ্যান্ড কমপ্লেন। একদম শফিকুরও একেবারে ভয় পেয়ে গেছে যে চাকরি তো যাবে, ওই লোকও ভয় পেয়ে গেছে, and আমি বলছি যে মামলা তো আমি করবোই, হ্যাঁ, অ্যান্ড আই লিটারালি সেড দ্য ওয়ার্ড যে ভাই বাংলাদেশি হিসেবে বা মেয়ে হিসেবে তোমরা যেভাবে ভাবো যে সবসময় পার পেয়ে যাবে, ইটস নট গোনা হ্যাপেন উইথ মেঘনা আলম, হ্যাঁ। সো আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড, অ্যান্ড এটা আমি যেদিনকে বলেছি তার পরের দিনই আমাকে অ্যাটাক করেছে বাসায় এসে। আমরা সেই সময়টাতে আমরা একটা তো হচ্ছে যে সেই জায়গাটা আমরা দেখলাম যে আপনার বাসায় আপনি লাইভে, হ্যাঁ, আপনি আতঙ্কিত অবস্থায়, এবং সেটা আসলে অনেককেই আতঙ্কিত করেছে সেই পিরিয়ডটাতে। এইটা একটা দেখলাম। আরেকটা হচ্ছে আমরা আদালতে বা যখন আদালত থেকে ওই পিরিয়ডটাতে আমরা পেলাম আপনার একটা কমেন্ট যে মৃত্যুদণ্ড দিতে চায় বা মৃত্যুদণ্ড দেওয়ার এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে এই সরকার। মানে এইটা কেন আপনার মনে হয়েছে বা এই ধরনের কি ছিল আসলে? This is something I have evidence of, okay? This is a documented evidence যে ইসার যে ফ্যামিলি ফার্স্ট ওয়াইফ, সে আমাকে ডিরেক্টলি বলেছে যে তোমার সরকার আমাদেরকে ওয়াদা করেছে তোমাকে তারা মৃত্যুদণ্ড দিবেই, হ্যাঁ। অ্যান্ড আই ওয়াজ লাইক
ভাই বাংলাদেশের মহিলাদেরকে মৃত্যুদণ্ড দেয় না, মানে কার্যকর হয় না। তারপরও তারা কিভাবে কি ফাঁসানোর চেষ্টা করতেছে, ইউ নেভার নো, ওকে, সিন্স দে হ্যাভ গন টু দ্যাট এক্সটেন্ট। এবং একটা মজার বিষয় হচ্ছে তার যে ফার্স্ট ওয়াইফ, সে কিন্তু অ্যাক্টিভলি তাকে হেল্প করে। হ্যাঁ, হেল্প করে মানে কি, তাকে চিট করতে হেল্প করে। ইটস নট সামথিং যে আহ, ওই মহিলাটা জানলো তার জন্য প্রবলেম হলো, কারণ সে তার কাছে ধরা খাওয়ার পরেও কিন্তু ইকুয়ালি ইনভলভ ছিল। তাকে সরিয়ে দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু আমার দিক থেকে ছিল। ইউ গট দ্য হোল সিনারিও। এবং সেই মহিলাটা আমাকে বিভিন্ন সময় অনেকভাবে বলতো যে she was the one pressuring me to get married to him. হ্যাঁ, লাইক দ্য হোল সিনারিও ওয়াজ লাইক সে খুবই ওবেডিয়েন্ট আমার উপরে, যেহেতু হার হাজব্যান্ড লাইকস মি। এবং সে আমার কাছে বিভিন্নভাবে ইমোশনালি ফোন করে কান্নাকাটি। অ্যান্ড আই অলসো ফেল্ট গিলটি যে ওয়াই উড আই ওয়ান্ট টু ডু দ্যাট টু অ্যানাদার উইমেন, কারণ আমাকে যেভাবে বুঝিয়েছে তাদের মধ্যে কোনো রিলেশন নাই, হি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট উইমেন, ইউনো, আসলে তো সেটা সত্যি না, যেটা বাস্তব। তো ওই কান্নাকাটি এগুলো দেখার পরে আমি তো আমার দিক থেকে ইমোশনালি তাকে রিজেক্ট করা শুরু করি। এবং এরপরও সে শত শত গিফট আমাকে মানানোর জন্য পাঠিয়েছে, প্রত্যেকটা জিনিস আমি তাকে ইমিডিয়েট ফেরত পাঠাইছি, মানে আমি অ্যাকসেপ্ট করে নাই। সো প্রসেস অফ সেন্ডিং হিম অ্যাওয়ে ওয়াজ ফ্রম মাই সাইড। কিন্তু সেই মহিলাই যখন দেখলো যে জিনিসপত্র এত দূর পর্যন্ত গড়িয়েছে যে এখন আর আমাদের মধ্যে ঠিক হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, এখন কিন্তু মহিলাটার রূপ পরিবর্তন হয়ে গেছে। নাও শি ফিলস এম্পাওয়ার্ড, ইউনো, নাও শি ফিলস লাইক লুক হু ডিড হি চুজ। হ্যাঁ, তো সে অনেক সময় আসলে আমাকে প্রভোক করার জন্য অনেক রকম কথা বলে, বলে যে দেখো বাংলাদেশিরা তো ইঁদুর শ্রেণী। হ্যাঁ, বলে তোমাদের বাংলাদেশের সব পুরুষ হচ্ছে ইঁদুর, তোমাদের জন্ম হয়েছে শুধুমাত্র সৌদিদের চাকর হওয়ার জন্য। এই কনভারসেশনটা আপনার সাথে তার কিভাবে হচ্ছে? গেট দিস কনভারসেশন ওভার ফোন, ওভার সোশ্যাল মিডিয়া। এবং আমার ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো জায়গা নেই যে ওই মহিলাটা ফলো করে না। ইনফ্যাক্ট আমি যেই চ্যানেলে সে ইন্টারভিউ দেই সেই চ্যানেলকে গিয়েও সে ফলো করে। শি ইজ লিটারালি ফলোয়িং, আমি টেলিভিশনের নাম বলতে পারবো, বা আমাকে কোনো একজন মেয়ে বা ছেলের সাথে দেখা গিয়েছে, শি কিপস আপডেটস অফ এভরিথিং লাইক আ প্রপার স্টকার। অ্যান্ড আই অলসো আন্ডারস্ট্যান্ড যে she has years of emotional attachment to this guy, so তাকে সে যতবারই চিট করুক তার তো এই অবসেশনটা যায় না। বিকজ ফ্র্যাঙ্কলি আমি ইসার লাইফে আগে কোন উইমেন ছিল সেগুলোও কিন্তু আমি জানি। হ্যাঁ, সো আমি সব কিছু জানি, আমি তার ব্যাপারে জানি না কেন? সে তো ওপেনলি থ্রু আউট ইয়ার্স ওনার উপর চিট করে আসছে। হ্যাঁ, হি অনলি গট লয়াল উইথ মি। সো আমার ক্ষেত্রে কিন্তু জিনিসটা ব্যতিক্রম ছিল খুবই। সো সে আমাকে বলে কি যে আমাদের যে সরকার, হ্যাঁ, বলে যে কোনো দেশের, নিজেই বলছে যে কোনো দেশের সরকার আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করতো, কিন্তু তোমার দেশে নিজের দেশের নাগরিককে ফাঁসাচ্ছে। হ্যাঁ, বলে তোমরা তো ইঁদুর জাতি। ইভেন শি সেইজ দ্যাট, বলছে তোমরা তো ইঁদুর। হ্যাঁ, লিটারালি এই ওয়ার্ডটাই ব্যবহার করে। অ্যান্ড তো কিছু জিনিসপত্র আসলে যদিও হওয়া উচিত ছিল ব্যক্তিগত, কিন্তু সেই ব্যক্তিগত সিচুয়েশনে আমি কিছু জিনিস রিয়ালাইজ করেছি যে জাতীয় পর্যায়ে আমরা আসলে কতটা দুর্বল। হ্যাঁ, আমরা যে কূটনীতির কথা বলি, বাংলাদেশের তো কূটনৈতিক স্ফেয়ারে কোনো পজিশনই নাই। ডক্টর ইউনূসের পিরিয়ডটাতে তো আমরা সারা দেশই, এবং এটা বহুবার আলোচিত হয়েছে যে ওনার যেই বৈশ্বিক পরিচয়, হ্যাঁ, যে ইট ওয়ার্কড নোওয়্যার। উনি যখন বৈশ্বিক পরিচয় নিয়ে নিজেই বৈশ্বিক নেতাদের সাথে বসতে যায়, ওনাকে পাশের চেয়ারেও বসানো হয় না। হ্যাঁ, ওনাকে ওয়েটিং রুমের সোফায় বসানো হয়। সো আমরা, এবং আমি একটা কথা বলবো, আমি একটা ক্ষুদ্র মানুষ বাংলাদেশের। হ্যাঁ, এখন পর্যন্ত আমি যত যা কিছুই করে থাকি, আমার কাজগুলো হয়তো ভিজুয়ালি মানুষ বোঝে না। ভিজুয়ালি আপনি একটা মানুষকে একটা কাঁথা দিলেন, একটা শাড়ি দিলেন, একটা খাবারের প্যাকেট দিলেন, এটা মানুষ মনে করে অনেক কিছু করছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেন, সে তো প্রতিবাদী, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেই মেয়েটা আসলে হচ্ছে ডিপ্লোম্যাসি সেক্টরে বা আন্তর্জাতিক জায়গায় যেই সংস্থা থেকে আওয়াজ তোলা সম্ভব সেখানে কাজ করছে এতগুলো বছর ধরে, তার কাজটা কিন্তু ভিজুয়ালি দেখা যায় না। হ্যাঁ, সো আমার দেশের সেই সাধারণ পরিধির কাজের জায়গায় গিয়েও আমি যখন কোনো অ্যাম্বাসাডারের সাথে বসি বা কোনো নেতার সাথে দেখা করতে যাই, আমি তো লুকিয়ে যাই না, আমাকে তার পাশের চেয়ারে বসিয়ে ফর্মালি সেই মিটিংটা হয়। সেই মিটিংগুলোর ডকুমেন্টের ছবি আছে। হ্যাঁ, তো আমার কাজটা তো হচ্ছে ভ্যালিডেটেড কাজ, কিন্তু উনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনি ওয়েটিং রুমের সোফায় বসে
অপেক্ষা করেন। তো ওনার বৈশ্বিক পরিচয়টা আসলে আমাদের দেশের কোন কাজে আসলো? উনি তো ইন্টারন্যাশনাল বহু ফোরামে উনি লেকচার দিয়েছেন বা হচ্ছে এই না, আমার মনে হয় কি এই বয়সে এসে অনেক তো হয়েছে। উনার আরো বেশি মাইন্ডফুল হওয়া উচিত এবং ওনার আসলে সিলেকশন করা উচিত যে আমি কোন প্রোগ্রামে যাব, কোনটায় যাব না। যেই প্রোগ্রামে একটা সাধারণ মানুষ বা স্টুডেন্ট বা নায়ক নায়িকারা যায়, সেখানে যদি আমাদের রাষ্ট্রপ্রধানরা গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে, এটা বাংলাদেশের ভাবমূর্তি বেটার করে না। এই বাস্তবতাগুলো বুঝে আসলে ওনার সিলেক্ট করা উচিত যে আমি কার সাথে দেখা করব, কোথায় বসবো। যদিও এখন হি ইজ নট ইন পাওয়ার এনিমোর, সো এখন আর আসলে এটা ভাবার চিন্তা জায়গা নেই। এখন ওনার যত বেশি বিদেশ ভ্রমণ করা যায় আগের মতন সে করতে পারে, কিন্তু যেই সময়টা তিনি হেড অফ স্টেট ছিলেন, ওনার অ্যাডভাইজার বা যেই ছিল তার উচিত ছিল আসলে এই জায়গাগুলো ওনাকে সুন্দর করে বোঝানো বা ওইভাবে স্কেডিউল করা যে এখন ইউ আর হেড অফ দ্য স্টেট, ইউ ক্যানট বি এভরিওয়্যার, আপনি সেক্ষেত্রে আগের কথার সূত্র ধরে যদি আমি যাই যে ওই যে পিরিয়ড 2025-এর আর্লি পিরিয়ডে ওই সময়টাতে আপনি এক ধরনের ট্রমা বলি, নানা ধরনের যেটা আপনি রাষ্ট্রীয় নিপীড়নও বলেছেন বিভিন্ন সময়ে, সেইটার ধারাবাহিকতায় বা সেইটার প্রভাবের কারণেই আপনি আর্লি পলিটিক্সে ইনভলভ হয়ে গেলেন সরাসরি। ইয়েস ইয়েস, দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু ট্রু। তো সেক্ষেত্রে খুবই কৌতূহল তৈরি করে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনার ফ্যামিলির যেই পলিটিক্যাল কালচার বা আপনার বাবা কমিউনিস্ট পার্টির মার্কস লেনিন এই পোর্শনের সঙ্গে সরাসরি যুক্ত, আপনি পলিটিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছেন। তো সেক্ষেত্রে আপনি সেই পার্টি বা সেই ওরিয়েন্টেশন অর্থাৎ বামপন্থী ওরিয়েন্টেশনের পার্টিতে না গিয়ে আপনি কেন গণ অধিকারে গেলেন? গণ অধিকার পরিষদ আমাকে বাছাই করে নিয়েছে, কারণ আমি কোনো পার্টির কাছে গিয়ে বলেছি আমাকে নমিনেশন দেওয়া, ব্যাপারটা এমন ছিল না। বিভিন্ন জায়গা থেকে গণ অধিকার পরিষদের যারা মাঠ পর্যায়ের কর্মী আছে, তারা যখন শুনেছে যে আমি নির্বাচন করতে চাচ্ছি এবং আমি সেটা নিয়ে ওপেনলি কথা বলছি বিভিন্ন জায়গায়, তারা বলেছে আপনি আমাদের সাথে হয়ে ইলেকশনটা করেন। সেক্ষেত্রে অন্য কোনো দল যদি আপনাকে অ্যাপ্রোচ করতো আপনি তার সাথেই কি যেতেন? ইনফ্যাক্ট আমি যখন গণ অধিকার পরিষদের মনোনয়নটা জমা দিচ্ছি, তখনও আমাকে অ্যাটলিস্ট 2-3টা দল মেসেজ করে যাচ্ছে ভুল ডিসিশন নিচ্ছেন, আপনি জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিচ্ছেন। ইনফ্যাক্ট একটা রাজনৈতিক দল আমাকে বলেছে কি মহাসচিব হওয়ার জন্য, বলে কি এইরকম অফার আপনাকে দিবে গণ অধিকার পরিষদ, হ্যাঁ আপনি জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিচ্ছেন। মানে আমি যখন জমা দিচ্ছি ইলেকশন কমিশনে দাঁড়িয়ে, সেই লাস্ট মোমেন্ট পর্যন্ত এই অন্য অফারটা কোন দলরা, দল দিয়েছিল? নাম তো বলা উচিত না, হ্যাঁ, কিন্তু গণ অধিকার পরিষদ জানে কোন দল, হ্যাঁ, সো নাম বলা উচিত না। বাট আমার কাছে মনে হয়েছে কি, দেখেন সব কিছু পাওয়ার পজিশনের বিষয় না। আমি গণ অধিকার পরিষদে অ্যাটলিস্ট ওই মোমেন্ট পর্যন্ত আমি যেটার সাথে রিলেট করতে পেরেছি সেটা হচ্ছে, সত্যি করেই বলবো যে দলের মুখ হচ্ছে ভিপি নূর। শুধুমাত্র এই পার্সনটার জন্য আমার কাছে মনে হয় যে একটা মানুষ কতবার উঠে ঘুরে দাঁড়ায়, একবার দুইবার না কিন্তু, মানে এই ছেলেটা যতবার মার খেয়ে সে আরও কৌশলভাবে নিজেকে স্টেবল রেখে আবার ঘুরে দাঁড়িয়েছে, এবং তার মধ্যে না এই কৌশলী জিনিসটা আছে। দেখেন অনেক মানুষ আছে প্রতিবাদ করে অনেকের জীবন চলে যায়, তবে আমার মনে হয় কি রাজনীতিতে টিকে থাকা একটা বড় বিষয়। সে কিন্তু যখন তার কাছে মনে হয় যে সে এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে, পাবলিকের কাছে মনে হয় ও তো বিক্রি হয়ে গেছে, কিন্তু তার যে কৌশলী জায়গাটা, এই নোংরা রাজনীতির জায়গায় টিকে থাকার, এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যেরকম অনেক ভয়ঙ্কর শক্তির সামনেও টিকে থাকতে পেরেছি, তার মধ্যে সেই টিকে থাকার টেন্ডেন্সিটা আছে। তো আমার কাছে মনে হয়েছে অন্য যে কোনো দলের থেকে আমার রাজনীতিতে অভিষেকটা ওদের সাথে হোক, এবং এই প্রথম নির্বাচন থেকেই আসলে জিততে হবে, কিংবা সব কিছু সিনেমার মতন হবে যে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার একজন নির্বাচনে আসলেন, সাথে সাথে জিতে গেলেন, হ্যাঁ, এবং সমাজ একদম নেক্সট 1 বছরে সংস্কার করে ফেলেন। ওই সিনেমার মতো জিনিস হয়তো বাস্তবে হয় না, কিন্তু আলটিমেটলি যে হবে না সেটাও কিন্তু না। দেয়ার ইজ দ্য প্রবাবিলিটি অফ গুড থিংস হ্যাপেনিং টু। তবে আমি যদি আলটিমেটলি এই রাজনীতিতে টিকে থাকি এবং আমি নূরের যে আদর্শিক জায়গা এখন পর্যন্ত দেখেছি সেটা যদি আমি দেখি যে স্টেবল ওভার টাইম, তাহলে হয়তো ওনাদের সাথে আমার দীর্ঘমেয়াদী আরও অনেক কাজ করা হবে। তো এটাই হচ্ছে আসল রিজন যে আদর্শের জায়গা থেকে আই ফেল্ট। আদর্শের জায়গা থেকে আপনি গণ অধিকারের সঙ্গে গেলেন। আমরা যদি তরুণদের রাজনৈতিক দলের কথা বলি বাংলাদেশের, একটা হচ্ছে গণ অধিকার পরিষদ এবং তার চেয়েও তরুণ হচ্ছে নাগরিক
পার্টি যেটা এনসিপি। যেখানকার অনেক লিডারদের লিডার কিন্তু আসলে নূর। হ্যাঁ, মানে এনসিপিতে সেটা যারা সেটা ক্লেম এখন করতে পারেন। না না এনসিপিতে যারা হচ্ছে এখন লিড করছে একসময় কিন্তু তারা নূরের অধীনস্থ হয়েই কাজ করতো এবং তাদেরকে রাজনৈতিক হাতে খড়িও তার হাতে দেয়া। তো সেটার বিষয় না, বিষয় হচ্ছে আমি আপনার প্রশ্নটা ধরতে পেরেছি যে এনসিপি কেন না। অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমার কাছে এনসিপির ওই যে বলেছি আদর্শের জায়গায় ম্যাচ করতে হবে, সেই জায়গাগুলোতে আমার কিছু গাফিলতি মনে হয়। যেমন তাদের জামাতের সাথে নির্বাচন করার যে প্রক্রিয়া, এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এবং জামাত আসলে নিজেকে কতটা পরিশুদ্ধ পরিবর্তন ওভার টাইম করতে পারবে আমি জানি না, যদি পারে আই উড অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু তারা যেভাবে বলে যে নারী নেতৃত্ব তারা চায় না, একজন এমপি প্রার্থীও তারা নারী দেয়নি, মানে এই যে কিছু কাজকর্ম, আমি তো নারী হিসেবে এটা অবভিয়াসলি। জামাত বলছে যে পরবর্তীতে তারা দেবে, পরে সময় এলে আর দেবে। তারা কতখানি সংস্কার নিজেকে করতে পারে দেখা যাক, বাট আপাতত আমার কাছে ব্যাপারটা হচ্ছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। সো এনসিপি যদি নিজের শক্তি ধরে রেখে নিজের আদর্শকে স্টেবল রেখে সামনে আগাতো, ওইটা আমার কাছে মনে হতো ওকে। যেমন এইবারও যে আমি নির্বাচন করেছি, আমার দল বিএনপির সাথে মিলে নির্বাচন করেছে, আমি কিন্তু সরে যাইনি রাজনীতির মাঠ থেকে, আমার দল কিন্তু আমাকে রেখেছে। হ্যাঁ, মির্জা আব্বাস যেমন তার প্রতীকে তার দলের হয়ে ছিল, আমিও কিন্তু ছিলাম। হ্যাঁ, তো এই যে ইন্ডিপেন্ডেন্স ফ্রিডমের জায়গাটা, সেটা তো গণ অধিকার পরিষদ সাহসের সাথে ধরে রেখেছে। এই যে আপনার এনসিপির সঙ্গে না যাওয়ার যে ইস্যুটা, সেই জায়গায় আপনি জামাতের প্রসঙ্গটা বললেন। এর আগেও আপনি বলেছেন যে জামাতের নারী প্রশ্নে বিশেষত বা হচ্ছে লিবারেল তাদের কোশ্চেনে নারী প্রশ্নে প্লাস ধর্মকে যে একটা মিসইউজ করার টেন্ডেন্সি, এটাও আমার কাছে ভালো লাগে না। মিসইউজটা দেখেন, আমরা গণতন্ত্রের রাজনীতি করছি আপাতত বলছি, হ্যাঁ, এখানে যতই আসলে ওই একই পরিবার থেকে একই মুখ আমরা দেখি না কেন, আমরা তো একটা ভোটিং প্রসিডিওর, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই আমাদের দেশকে পরিচালনা করছি। এটা তো আসলে সেই তারা যেটা বোঝাতে চায়, হ্যাঁ, যে ইসলামী রাষ্ট্র, এটা তো সেই প্রসেসে হচ্ছে না। হ্যাঁ, এবং তারা কিন্তু এমনও না যে কোনো বিকল্প নিয়ে সামনে এসেছে, তারা সেই রাজনৈতিক যে সিস্টেম, সেই সিস্টেমেই সামনে আগাচ্ছে। যেই নেতৃত্বে যেতে চাচ্ছে, এটার তো আসলে একটা কাঠামোগত স্ট্রাকচারাল ব্যাপার আছে, এবং এটা সেই রিলিজিয়াস স্ট্রাকচার না। হ্যাঁ, আমরা যেমন জানি যে আমাদের কোনো নারী কখনো নবী হয়নি। হ্যাঁ, আমরা এখানে কিন্তু কেউ নবী মেসিয়া হতে আসেনি, যে আসছে সে রাজনৈতিক নেতা হিসেবে আসছে। তো এই যে রাজনৈতিক নেতার জায়গাটাকে একটা ধর্মীয় আবরণ দিয়ে পেশ করা যে নারী কখনো হতে পারবে না, কেন? এটা তো নবী হওয়ার বিষয় না। ইসলামী যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করছে না, এটা যেটা বললেন, যদি করতো বা তার প্রতিশ্রুতির কাঠামোতে যদি এটা থাকতো, তাহলে কি আপনি জামাতকে সমর্থন করতেন? আমি এটা নিয়ে আপাতত কোনো কমেন্ট করব না, বিকজ না, আমি কোনো প্রশ্নই সাধারণত এড়িয়ে যাই না। হ্যাঁ, এবং এটাও আমি এড়িয়ে যাচ্ছি সেরকম না, কারণ তারা এরকম কিছু করবেই না। এখন তাদের যারা নির্বাচন করে, তারা বিভিন্ন রিসোর্টে নারীসহ ধরা খায়। হ্যাঁ, ইসলামী শাসন যদি সে আসলেই প্রতিষ্ঠা করে, সে তো নন মাহরাম মহিলার সাথে কোনো হোটেলে ধরাই খাবে না, যাবেই না। তাদের মধ্যে আসলে ইসলাম ফলো করার কোনো নিয়তি নাই, ইসলামটাকে তারা ব্যবহার করে শুধু ক্ষমতা পাওয়ার জন্য। হ্যাঁ, এই যে আমরা দেখি ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে মুখে চুমা দিচ্ছে, আমাদের ধর্ম কিন্তু এটা সমর্থন করে না। এখন তার ফ্যানরা এসে আমাকে বলবে যে আরে তুমি বুঝো না, মুরব্বি বেশি বুঝে। আমি তো এই মুরব্বি বেশি বুঝে এই ধরনের ধারণাতেই আসলে বড় হইনি বা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে এটা খুবই পেডোফিলিক আচরণ। শিশু হলেও তার একটা বাউন্ডারি থাকে যেটা ক্রস করা উচিত না। একেবারেই নিজের বাচ্চা, আমার নিজের সন্তান, সেটা অন্য বিষয় যে তার কমফোর্ট আছে। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো ইতস্তত বোধ করে, তারা আনকমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, কিন্তু তাকে শুধুমাত্র একজন বুড়ো মানুষ হওয়ার দোহাই দিয়ে গিয়ে আমি হেনস্থা করছি পাবলিকলি, এবং আমি আবার হচ্ছে একজন দল প্রধান, এবং আমি বলছি আমি ইসলামী শাসন প্রতিষ্ঠা করব। এই ধরনের মুনাফিকি আসলে আমি সাপোর্ট করতে পারছি না। আইদার সত্যি যদি তারা পারতো ইসলাম সমর্থন করতে, তখন কি হতো সেটা আমরা হয়তো তখন হিসাব করতাম, লাইক উই উইল কাউন্ট দ্যাট ওয়েন ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। আচ্ছা, আমি এনসিপি প্রসঙ্গে আরেকবার একটু যাব। সেটা হচ্ছে আপনি নাসির উদ্দিন পাটোয়ারি আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তা আপনি বলেছেন যে আপনার একটা যে তার রাজনৈতিক বা এনসিপির ছোট ভাই বোনদের আমি কোর্স করাবো ফ্রি। হ্যাঁ, আমার তার সাথে এটা নিয়ে কথাও হয়েছে। কথাও হয়েছে। উনি নিজেই আগ্রহ দেখিয়েছেন? হ্যাঁ, উনি নিজেই ফোন করে বললো যে আই উড লাইক টু বি ট্রেইনড বাই ইউ। দেন আমি বললাম why not, you are more than welcome, and I also said যে not just for you,
আমার এনসিপির 100-200 ছেলে মেয়ে নিয়ে ইফ ইউ ক্যান ডিসাইড দ্য ভেন্যু অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, আমার কোর্সের আমি কোনো ফি নিব না, আইল প্রোভাইড ইট ফ্রি। এবং সেটা দিয়ে যদি তাদের কোনো উপকার হয় বলে তারা ফিল করে, আই এম ওপেন টু ডু দিস অল ওভার দ্য কান্ট্রি। ইনফ্যাক্ট আমার নিজের যে দল গণ অধিকার পরিষদ, সেখানে আমি ভিপি নূরকেও বলেছি যে এখন তো আপনি একজন মাননীয় প্রতিমন্ত্রী হয়েছেন, একটা ভালো অবস্থানে এসেছেন, এখন আসলে দলটাকে স্ট্রাকচার ওয়াইজ গোছানোর সময় হয়েছে এবং এখানে অনেক লয়াল মানুষ আছে যাদের রাজনীতিতে টিকে থাকার বা এটার যে নেতৃত্ব আছে সেটাকে সম্মান করার ইচ্ছা আছে। কিন্তু নেতৃত্বের যে আসলে কিছু পাওয়ার অফ চেইন অফ কমান্ড থাকে, কিংবা লয়ালটির প্রশ্নে আসলে কখন কোন বিষয়টা কিভাবে উপলব্ধি করতে হয়, সেই জায়গায় কিছু লিমিটেশন তাদের এখনও আছে। সো আই লিটারালি রোট হিম অ্যাজ ওয়েল যে অন্য দল থেকে যখন বলছে ট্রেনিং করাতে, আগে তো আমার নিজের দলের মানুষকে আমার ট্রেন করা উচিত। ওকেও বলেছি যে আই এম মোর দ্যান হ্যাপি টু ট্রেন দ্য ইয়াঙ্গার জেনারেশন অফ বাংলাদেশ। তো এই জায়গাটাতে এই এই কমেন্টটা ধরে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে যেটা হয় বাংলাদেশে, যে এটা নিয়ে খুব একটা আলোচনা বা একটা কাইন্ড অফ ট্রলের মতো এক ধরনের বিষয় ঘটেছে। সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোটের নাম্বার এবং আপনার ভোটের নাম্বার দুটোকে পাশাপাশি রেখে যে ট্রেনিংয়ের প্রসঙ্গটা এটার সাথে কানেক্ট করে একটা ট্রল হচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশে আমরা যখন বলি যে রাজনৈতিক সংস্কার করতে চাই, স্পেশালি একটা গণতান্ত্রিক দেশে, আপনি যে গণতন্ত্রের মাধ্যমে যে নেতা নির্বাচিত হয়ে আসবে সেটা যদি আসলেই নিরপেক্ষ, সঠিক, অনেস্ট রাখতে চান, তাহলে কিন্তু আসলে আপনার জনগণকে আগে ট্রেন করতে হবে। এবং জনগণকে সংস্কার না করলে মাইন্ডসেট, তারা যাকে বলছে এত বছর ধরে যে আমাদের নেতারা আমাদেরকে শোষণ করে, তোমরা এরকম নেতা বারবার সিলেক্ট করো কেন যে তোমাকে শোষণ করে? আর ইউ সাফারিং ফ্রম স্টকহোম সিনড্রোম? আমার তো জনগণকে সেই স্টকহোম সিনড্রোম থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, এবং একটা সহজ জিনিস দেখেন, যেই নারীরা বলছে আমরা জামাত চাই না, হ্যাঁ, তারা আবার পাটোয়ারিকে ভোট দিচ্ছে। তাহলে লজিক কোথায়? ওকে, আমি কিন্তু পাটোয়ারিকে ডিরেক্ট বলেছি যে ইউ আর আ গ্রেট গাই, ইউ আর আ গুড সোল, বাট the decision of merging with Jamaat was suicidal for your career. এখন যদি কেউ পাটোয়ারিকে পছন্দ করে, তাকে তো আলাদা ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। সে ভোটে জিতলে ক্ষমতায় যাবে জামাত, তার একটা সিট বেড়ে যাবে। তাহলে এই জায়গায় যে রাজনৈতিক প্রশিক্ষণ, হ্যাঁ, রাজনৈতিক প্রশিক্ষণের যে জায়গাটা, সেটা আপনি কার জন্য আগে রাখবেন? সেটা কি পলিটিক্যাল লিডার্সদের জন্য রাখবেন, নাকি হচ্ছে যারা ভোটার, সো কল্ড সাধারণ মানুষ যারা, তাদের জন্য রাখবেন? এবং সেখানে হয়তো কারিকুলাম স্ট্র্যাটেজি দুজনের জন্য আলাদা হবে, বাট বোথ অফ দেম নিড ইট টু বি অনেস্ট। আর আরেকটা বিষয় বুঝতে হবে, আমরা যখন রাজনৈতিক প্রশিক্ষণ দিই, হ্যাঁ, নির্বাচনে জেতার কৌশল, নির্বাচনের ভোট ব্যাংক কোন দলের বেশি, সেটা একটা আলাদা হিসাব। আমরা যে বলি না যে চক্রান্ত কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই জিনিসগুলো যে বেস্ট করতে পারবে, হি মাইট বি বেস্ট অ্যাট দোজ স্ট্র্যাটেজিস। কিন্তু রাজনীতি কিন্তু আসলে শুধু নির্বাচনে জেতা না। প্রকৃতপক্ষে আমরা যখন রাজনৈতিক ট্রেনিং দেই, সেটা আমাকে জয়ী হতে হবে সেই ট্রেনিং না, সেটা আমাকে একজন প্রকৃত রাজনীতিবিদ হতে হবে। এই প্রশিক্ষণের পার্টে কি কি থাকে? আ লট অফ থিংস, যেরকম আমাদের মধ্যে এই যে তরুণ যারা যারা হচ্ছে একেবারেই লেখাপড়া সব কিছু ছেড়ে মাঠে চলে আসছে দেশের স্বার্থে, একইভাবে তো আমার দেশের দিনমজুর, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, গৃহিণী কেউ বাদ যাচ্ছে না। দেশের ক্রাইসিস মোমেন্টে সবাই এগিয়ে আসছে, নারীরাও রাস্তায় দলে বলে চলে আসছে যে আমার দেশের জন্য আমরা এক। এই যে দেশের প্রতি টান বা দেশপ্রেম, সেই দেশপ্রেমটাকে আসলে রাজনীতি বা আমার দেশকে সঠিকভাবে পরিচালনা করার যে মেকানিজম, সেটা বোঝা কিন্তু এক না। সেটা বোঝায় যখন আমি ট্রান্সফর্ম করতে যাব, তখন আমাকে নিজেকে ট্রেন আপ করতে হবে। হ্যাঁ, আমি আমি আমার দেশের ক্ষমতা পেলাম, এখন আমি ক্ষমতাটা ব্যবহার কিভাবে করব? ক্ষমতাটাকে আমি মিসইউজ করব? ক্ষমতাটাকে আমি হেলায় হারিয়ে ফেলবো, নষ্ট করে ফেলবো, নাকি এটা দিয়ে আমি আসলে আমার দেশের রাজনৈতিক সংস্কার করতে পারবো? সেটা যদি কেউ না বোঝে, কিছু মানুষের হয়তো ইনবর্ন ট্যালেন্ট থাকতে পারে, কিছু মানুষ আছে সে তার থিওরি লাগে না। সাম অফ আস আর ফ্লুয়েন্ট ইংলিশ আপনারা এই স্পিকার্স। যে পলিটিক্যাল ট্রেনিং যেটা বলছেন, সেটার মধ্যে আসলে নিশ্চয়ই একটা কারিকুলাম আছে। তো সেই কারিকুলামের মধ্যে আপনার থিওরি এবং হচ্ছে নিশ্চয়ই একটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড বা একটা প্র্যাকটিস গ্রাউন্ডের ইস্যু নিশ্চয়ই আছে। সেই জায়গাগুলোকে আপনারা কিভাবে সেগমেন্টালাইজ করেন?
যেটা আমি বলছিলাম যে সাম অফ আস আর ফ্লুয়েন্ট স্পিকার্স, হ্যাঁ আমরা ইংলিশ স্প্যানিশ খুব ফ্লুয়েন্ট বলতে পারি, কিন্তু আমরা গ্রামার বুঝি না। এবং এটা কিন্তু কোনো ফ্ল না, নট আ প্রবলেম, ইউ ডোন্ট হ্যাভ টু নো গ্রামার ইফ ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। সো কিছু রাজনীতিবিদের সেই ইনবর্ন ক্যারিজমাটা থাকে, ইনবর্ন সেন্সটা থাকে, তার হয়তো সেই গ্রুমিংয়ের দরকার হয় না, হ্যাঁ, কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নেয় দেশের জন্য, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই আসলে এই ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গ্রামার না হলেও একজন সাপোর্টের দরকার হয়, যে তাকে প্র্যাকটিস করাবে, যে তাকে বুঝাবে যে তুমি গ্রামার না বুঝেও খুব সহজে কথা বলতে পারো। এই সেম ওয়েতেই যে রাজনীতিবিদদের আসলে ইচ্ছা আছে রাজনীতি করার, তাকে খুব সহজে একটা মেকানিজমের মধ্যে নিয়ে আসা, কিংবা সে কেমন করে আসলে তার দলটা গঠন করবে, কেমন করে নিজের মাঠ বিস্তৃত করবে, কেমন করে তার রাজনৈতিক আদর্শের সাথে স্যুট করে এমন মানুষদেরকে সে দলে আনবে, এমন কাউকে না যে আত্মঘাতী হবে তার দলের জন্য। তো এই যে মানুষকে মোটিভেটেড করে রাখা এবং ওভার টাইম আমি আমার রাজনৈতিক যে গোলটা আসলে হাসিল করতে চাই, রাজনীতির গোল তো শুধুমাত্র দল বড় করে ক্ষমতায় থাকলাম সেটা না। আমার আসলে যে সংস্কারগুলো করা প্রয়োজন দেশের জন্য, সেই জায়গাটাতে একই মতাদর্শের মানুষদেরকে আমি কিভাবে খুঁজে বের করব, কিভাবে তাকে আসলে রাজনীতির ক্ষেত্রে আমার প্রতি যে লয়াল হওয়া বা লিডারের প্রতি আমাদের লয়াল হওয়ার যে ব্যাপারটা, তাকে চেইন অফ কমান্ডটা আমি কিভাবে বোঝাবো, অনেকগুলো বিষয় থাকে। আচ্ছা, আমি আমি এই প্রসঙ্গে আমি শেষ প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে এই যে কারিকুলাম যেটা বা হচ্ছে যেই ট্রেনিং প্রসিডিউর যেটা, সেখানে এটা কি ধরেন যে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, মানে যে কেউ এই প্রশিক্ষণটা নিতে পারে, সবার জন্য ওপেন? ইটস ওপেন ফর এভরিওয়ান, হ্যাঁ। এবং আমরা যেটা সাধারণত করি, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমার শেখানোর মধ্যে সোশ্যালিজমের ব্যাপক ইনফ্লুয়েন্স আছে, অ্যান্ড দিস ইজ সামথিং আই ক্যানট ইগনোর। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আপনাকে যে যারা হচ্ছে সমাজবিজ্ঞান শেখায় কিংবা ফিজিক্স পড়ায়, তারও কিন্তু আপনি একটা স্টুডেন্ট হিসেবে ধরতে পারবেন যে সে যেটা বিশ্বাস করে তার প্রতিফলন তার কাজের মধ্যে থাকে, হ্যাঁ। সো আমি যখন একজন মানুষকে শেখাই, নিশ্চয়ই আমার কাজের মধ্যে সেই আমি যে ইকুয়াল সোসাইটিতে বিশ্বাস করি, একেবারেই বৈষম্যহীন, কিংবা আমি যে হায়ারার্কিতে বিশ্বাস করি না, এই বিষয়গুলোর প্রতিফলন চলে আসে। কিন্তু রাজনৈতিক প্রশিক্ষা বিষয়টা আসলে কোনো নির্দিষ্ট মতাদর্শ শেখানোর জন্য না। মানুষ যেটা চেষ্টা করে সেটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়া অ্যান্ড লেটিং পিপল চুজ হোয়াট ফিটস দ্যাম। আমাকে মানুষকে সেই স্বাধীনতাটা দিতেই হবে। আই ক্যানট কিপ অন ইনফ্লুয়েন্সিং পিপল যে দিস ইজ বেটার, বাট আমি যখন শেখাই সেটার মধ্যে আই উইল বি অনেস্ট যে সোশ্যালিজমের ব্যাপক ইনফ্লুয়েন্স থেকে যায়। থাকে, হ্যাঁ। And it's very human, this is not something you can totally erase from your mind. তো এই যে আপনার, আমি একদম শুরুতে আপনি যেই কথাটা বলেছেন যে একটা যে পাবলিক ডিপ্লোমেসি, আমি বলেছিলাম যে এই প্রসঙ্গে আমরা আসব। সেটা হচ্ছে আপনি মিস আর্থ বাংলাদেশ বা এই প্ল্যাটফর্মগুলোকে আপনি পাবলিক ডিপ্লোমেসির জায়গা থেকে বিচার করেন, বা এইটাকে ওই জায়গা থেকে দেখে সেটাকে ওইভাবে অ্যাক্ট করানোর চেষ্টা করেন বা চেষ্টা করেছেন বললেন। And people all around the world do the same. তবে আমি যেটা করেছি সেটার হার, সেটার রেঞ্জ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় কিন্তু আসলে অনেক বড় একটা ইনিশিয়েটিভ ছিল। যেমন অন্য দেশে যেটা করে, একজন ন্যাশনাল ডিরেক্টর একটা লাইসেন্স নিয়ে কাজ করে, হ্যাঁ। আমরা করেছি অলমোস্ট 10, 12, 15টা, হ্যাঁ। অন্য দেশে হয়তো সবাই একটা ফরেন কান্ট্রিতে একটা কম্পিটিশনে পাঠায়, বা ডিফারেন্ট মানুষ এক একজন এক একটা প্ল্যাটফর্মে পাঠায়। আমি চেষ্টা করেছি 6টা মহাদেশে বাংলাদেশের প্রতিনিধি পাঠাতে। কেন জানেন? কারণ অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আমি যদি অন্যদের মতন আস্তে 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 আগাই, ঠিক আছে, স্লো অ্যান্ড স্টেডি ক্যান অলসো উইন দ্য রেস, কিন্তু আমার হয়তো 50-60 বছর লাগবে সেই মিস ইন্ডিয়ার সমপর্যায়ে আসতে। সারা পৃথিবী যেরকম করে একজন মিস ইন্ডিয়াকে পারসিভ করে, মিস বাংলাদেশকে নিশ্চয়ই সেভাবে সমাদর করে না। তা আমি যদি দুজনকে ইকুয়াল জায়গায় আনতে চাই, দিস ক্যান বি আ 50 year জার্নি। এর তো মার্কেটের উপরে ডিপেন্ড করে। সেই জায়গাটাকে এখন ইন্ডিয়ার মার্কেট 150 কোটির, হ্যাঁ, বাংলাদেশের মার্কেট 20 কোটি।
সেই জায়গাটাকে ক্যাপচার করার জন্য আই ডিসাইডেড আমি যদি প্রতি বছর 6টা মহাদেশে আমার একজন ভালো প্রতিনিধি পাঠাতে পারি এবং এই প্রতিনিধিকে যদি আমি নিজে গ্রুম আপ করি, দ্য ওয়ে শি স্পিক্স, দ্য ওয়ে শি প্রেজেন্টস হারসেলফ, তার একটা সোশ্যাল অ্যাডভোকেসি থাকা, সেই অ্যাডভোকেসিতে বিভিন্ন কাজের ইমপ্লিমেন্টেশন থাকা, এই জিনিসগুলোকে যদি আমি আন্তর্জাতিক জায়গায় তুলে ধরতে পারি, তখন কিন্তু ওই 6টা মহাদেশে প্রত্যেকটা কম্পিটিশনে 90 থেকে 100টা দেশ পার্টিসিপেট করে, 90 থেকে 100টা দেশের মানুষ এনগেজ হয়, তাদের মিডিয়াতেও এটা নিয়ে চর্চা হয়। সেখানে বাংলাদেশে একটা ভালো ভূমিকা রাখা মানে কি, এতগুলো দেশে বাংলাদেশের একটা পজিটিভ রিব্র্যান্ডিং হচ্ছে, যেখানে বাংলাদেশকে মানুষ হচ্ছে পভার্টি একটা দেশ হিসেবে দেখে, বা একদম ফ্লাডিং, বা আমার দেশ থেকে শুধুমাত্র বড় বড় নেতারাও আসলে হাত পাততে যায়, বিদেশে অনুদান নিয়ে আসে, এই যে একটা ইমেজ হিসেবে দেখে, সেখান থেকে বের হয়ে বাংলাদেশের কালচার, কিন্তু বাংলাদেশের এটার মধ্য গ্ল্যামার। দিয়ে তো এই একই প্রক্রিয়া বা এনভায়রনমেন্ট রিলেটেড যে অ্যাক্টিভিজম, সেই অ্যাক্টিভিজমের সাথেও ইন্টারন্যাশনাল নানান অর্গানাইজেশন কানেক্টেড। কিন্তু এটার মধ্য দিয়ে তো এই সমালোচনাও আছে যে এই পাবলিক ডিপ্লোমেসি যেই অর্গানগুলো দিয়ে কাজ করে বা এনভায়রনমেন্টাল যে অ্যাক্টিভিজমগুলো, সেইটার মধ্য দিয়ে আবার ফরেন ইনফ্লুয়েন্সও আসলে প্রবেশ করে। সেইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? We are trying to impact from Bangladesh as well, না? আমরাও তো চাই অন্য দেশ বাংলাদেশের ফরেন ইনফ্লুয়েন্সড হোক। আমরাও চাই বাংলাদেশের যে শাড়ি, আমরা জুটের তৈরি শাড়ি পরিয়ে মেয়েদেরকে পাঠাই, হ্যাঁ, একেবারেই হচ্ছে আপস্কেল ফ্যাশন যেখানে, আমরাও তো চাই অন্য দেশরা ইনফ্লুয়েন্স হোক আর বলুক আমরাও জুটের শাড়ি পরবো। আমরাও চাই অন্য দেশ বাংলা ভাষা শুনে বলুক ওয়াও এটা তো অনেক ইন্টারেস্টিং। কিন্তু সেটা কি হচ্ছে? স্প্যানিশ ফ্রেঞ্চ শিখে তারা যেরকম এলিট ফিল করে, আমিও তো চাই আমার বাংলা ভাষা শিখে তাদের কাছে মনে হোক যে আমি ইন্টারেস্টিং কিছু শিখেছি, উইচ ইমপ্রুভস মাই ইমেজ। তো আমরা তো সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনি যদি আসলে মিস বাংলাদেশের যে পেজগুলো আছে সোশ্যাল মিডিয়ায় কখনো গিয়ে দেখেন যে ফরেনাররা কী কমেন্ট করে, দে লিটারালি রাইট যে আমি তো ভেবেছি বাংলাদেশে ফান্ডামেন্টালিজম, এরা তো দেখছি অনেক প্রোগ্রেসিভ, তাদের মেয়েরা বিউটি প্যাজেন্টে যাচ্ছে। সো এই যে একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করা, দ্যাট ক্যান অ্যাট্রাক্ট ট্যুরিজম ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনার এই অ্যাক্টিভিজম, পলিটিক্যাল ট্রেনিং এবং হচ্ছে সক্রিয় রাজনীতি, এবং আপনি যদিও বললেন যে মডেল হিসেবে আপনার ক্যারিয়ারে খুব বেশি দীর্ঘ নয় বা এটা, হ্যাঁ, বা হ্যাঁ, আমি এখন বলি, আমি একবার একটা পোস্টও করেছি যে বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে। অন্য দেশে তো হচ্ছে এজেন্সি অনেক কিছু থাকে, বাংলাদেশে কারা এটা কিভাবে পরিচালনা করে আমি জানি না। সো আই এম কলিং আউট টু দেম যে আপনাদের কাছে যদি মনে হয় যে আমি মডেল হিসেবে ভালো করবো, ফিল ফ্রি টু অ্যাপয়েন্ট মি। এই জায়গাগুলোর মধ্যে আপনি কোনটাকে বা এটাকে ব্লেন্ড করতে চান কোন প্রক্রিয়ায়, কিভাবে? দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। দেখুন, একটা দেশের ডেমোক্রেসির কথা আমি যখন বলি যে আমার পার্লামেন্ট যেটা গঠন হচ্ছে, এই বছর একটা জিনিস নিয়ে খুব মাতামাতি হচ্ছে এবং সবাই খুব মজা পাচ্ছি, হ্যাঁ, যে এবারের পার্লামেন্টে সংস্কৃতি ক্ষেত্র থেকে, মিডিয়া থেকে কেউ নেই। অ্যান্ড এভরিবডি ইজ লাইক কত বড় ইমপ্রুভমেন্ট হয়েছে, হ্যাঁ, সব ইন্টেলেকচুয়ালরা পার্লামেন্টে বসবে, এখানে মিডিয়া থেকে কেউ নেই। তার মানে পাবলিক পারসেপশন হচ্ছে মিডিয়ার মানুষরা ইন্টেলেকচুয়াল হতেই পারে না, সব গরু গর্ধবরা মিডিয়াতে কাজ করে, সমাজের নিচু শ্রেণীর মানুষরা বিভিন্ন অসৎ উপায়ে বড় হওয়ার জন্য মিডিয়াতে কাজ করে। এই যে একটা পারসেপশন, আমাদের দেশের মিডিয়াতে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী কাজ করে। ইনফ্যাক্ট আপনি যে প্রেজেন্টার হন, কিংবা ইফ ইউ আর আ রাইটার, আ স্ক্রিপ্ট রাইটার, অর somebody who's directing, a director, you are all part of this media. আপনারা কেউই ইন্টেলেকচুয়াল সাইডের কেউ না, ফ্র্যাঙ্কলি যেটা। অ্যান্ড এই হিউজ পপুলেশন যারা আমাদের দেশের অর্থনীতিতেও অবদান রাখছে, যাদের ছাড়া আসলে রাজনীতি নির্বাচন চলেও না, আমাদেরকে এই মিডিয়াকে ইউটিলাইজ করেই পলিটিশিয়ানরা নিজেদের প্রচারণা করছে, যারা আমাদের সারা বছর এই যে তথ্য আমার দেশের সব কিছু তুলে ধরছে, ভুল হোক ঠিক হোক, এই পুরো প্রক্রিয়াটাকে যারা সজীব রাখছে, সেই পুরো পপুলেশনটাকে গরু গর্ধব বলে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ না রাখাকে একটা পার্লামেন্টে, ডু ইউ থিঙ্ক দ্যাটস ডেমোক্রেটিক? নো। সো আমার যেটা ইন্টেনশন, টু বি ফ্র্যাঙ্ক, সেটা হচ্ছে রাজনীতির ময়দানটা ইন্টেলেকচুয়ালদের ময়দান না। হ্যাঁ, ইটস ওপেন ফর এভরিওয়ান। আমি যেটা করতে চাচ্ছি সত্যিকার অর্থে আমার রাজনৈতিক আদর্শ যেটা, সেটা হচ্ছে জনগণকে এটা উপলব্ধি করানো যে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ বলতে প্রত্যেক জনগণ। হ্যাঁ, আমি অনেক সময় দেখি মানুষ হাস্যরসাত্মকভাবে কমেন্ট করে যে দেউলতদিয়া দ্য স্পেস, হ্যাঁ, যে এরকম নারীরাও এখন সংসদে যাবে।
ওয়াই নট? তারাও এই দেশের একটা বিশাল জনগোষ্ঠী। আমরা যে মেজরিটি মাইনরিটি বলি, হ্যাঁ, আসলে তো এটা দিয়ে আমরা মানুষের মধ্যে বৈষম্য করি। সত্যি কথা হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকেরই অধিকার আছে তার একটা রিপ্রেজেন্টেশন থাকার সংসদে, এবং অ্যাকচুয়াল রাজনীতি, পার্লামেন্ট নিডস টু হ্যাভ পিপল ফ্রম এভরি স্ফেয়ার অফ লাইফ। সেটা যখন আমি অ্যাটলিস্ট পার্সেন্টেজ ওয়াইজও এনশিওর করতে না পারি, যেমন এইবারের পার্লামেন্টে নারীর রিপ্রেজেন্টেশনই নাই। আপনি সংস্কৃতি অন্য কিছু তো বাদই দেন, জামাত বুঝলাম তার ধর্মীয় অনেক কথা বলে, হোয়াট হ্যাপেন টু বিএনপি? তাদেরও তো আসলে নারী মুখ আমরা দেখছি না, একেবারে হাতে গোনা কয়েকজন, হ্যাঁ, এবং সেই কয়েকজনও কিন্তু তার মধ্যেও বিদ্রোহী নারীরা রয়েছেন, রাইট। তো তারাও যে একজন বিএনপি থেকে আসছেন সমর্থিত তা না। তাহলে এই যে বড় রাজনৈতিক দলগুলোতে নারীর ফেস নাই, সংস্কৃতির ফেস নাই, ইন দ্য লং রান দিস ইজ গোয়িং টু বি ডিস্ট্রাকটিভ ফর দ্য কান্ট্রি। কারণ সারা পৃথিবীতে যেই জায়গা যুদ্ধ করে, লড়াই করে, মারামারি করে সম্ভব হয় না, সংস্কৃতি দিয়ে সেখানে এন্টার করা সম্ভব। যে উর্দুকে আমরা আমাদের ভাষা মানতে রাজি না হয়ে জীবন দিয়ে দিতে পারি, সেই উর্দু নাটক দেখে আমার দেশের মানুষরা সবাই উর্দুতে কথা বলতে পারে। একটা সময় ছিল হিন্দি, বাচ্চারা হিন্দি বলতো, এখন সবাই পাকিস্তানি কামিজ পরে উর্দুতে শায়েরি করে। এখন সবাই এই পাকিস্তানের ল্যাঙ্গুয়েজে বিদ্রোহ করে। ডু ইউ গেট দ্য আইডিয়া? যেই জায়গায় আপনি মানুষকে যুদ্ধ করে জোর করে আপনি ভুয়া প্রপাগান্ডা বিশ্বাস করাতে পারবেন না, চাপিয়ে দিতে পারবেন না, সংস্কৃতি দিয়ে তো সে খুশি খুশি সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবং এই ধরনের একটা কনভারসেশন আসলে এই শব্দটা বলা উচিত হবে কিনা তারপর আমি বলি, হ্যাঁ, আমরা যে বিডিএসএম বলি না, হ্যাঁ, মানে দিস সিমস লাইক আ সিচুয়েশন লাইক দ্যাট, যে আমার যে ক্ষতি করছে সেই ক্ষতিটা আমি দেখতে পাচ্ছি না, আমি ভালোবেসে গিয়ে বিষ পান করছি। আমার দেশের নাগরিকদের এখন এই অবস্থা হয়েছে এই যে সাংস্কৃতিক আগ্রাসনের কারণে। সো সেটা ফাইট ব্যাক করার প্রতিনিধি লাগবে না আপনার পার্লামেন্টে? এই জায়গাটাতে আমি একদম শেষ প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে কালচারাল ফাইট আছে, এনভায়রনমেন্টাল সেক্টরে একটা বড় ফাইট আছে, এবং আমার পলিটিক্যাল ফাইট তো আছেই নানা ধরনের, এবং আপনি জামাতের প্রসঙ্গে যেই পজিশনটা খুবই পরিষ্কারভাবে আপনি জানালেন। তো এই যে জায়গা, বা আপনি উর্দুর আগ্রাসন, হিন্দির আগ্রাসন, এই জায়গাগুলো এলো, তাহলে বাংলাদেশের সামনে আসলে মূল চ্যালেঞ্জটা কি? বাংলাদেশ হয়ে ওঠার ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? পলিটিক্যাল, কালচারাল, নাকি অন্য কিছু? আই থিঙ্ক ইটস মাল্টিলেটারাল। ইটস নট যে কোনো একজন শত্রুকে আপনি আইডেন্টিফাই করে তাকে ফাইট করতে পারবেন, কারণ তাহলে আসলে খুবই দূরদৃষ্টির কাজ হবে না, কারণ দ্য এনিমিজ আর স্ক্যাটার্ড। হ্যাঁ, এবং বাইরের এনিমিকে প্রতিহত করার আগে আমাকে জনগণকে যেটা শেখাতে হবে সেটা হচ্ছে নিজের মনস্তাত্ত্বিক এনিমি কিন্তু আমরা নিজেরাই। আমি যদি জনগণকে আসলে কনসিয়াস মাইন্ডফুল হওয়া শেখাতে পারি, তাকে যদি আমি রাজনৈতিকভাবে এই যে তার চয়েসেসগুলো তাকে কিভাবে হ্যাম্পার করছে, পজিটিভ নেগেটিভ দুইটাই, আমি যদি এটা তাকে বোঝাতে সক্ষম হই, তখন কিন্তু অনেক কিছুর আগ্রাসনকে সে নিজেই প্রতিহত করবে। এই যে আমাদের মধ্যে একটা ইনফেরিয়রিটি সুপেরিয়রিটি কমপ্লেক্সের বিষয়, হ্যাঁ, যে কোনো এক জাতি সে ক্ষমতাধর, আমি আগেই তার কাছে নতজানু হয়ে যাচ্ছি, কিংবা আমার যে পররাষ্ট্রনীতি সেখানে আমি শুধু টাকার হিসাব করছি যে কত রেমিটেন্স আসছে। এই রেমিটেন্স আনতে গিয়ে সেই সমস্ত দেশে আমার দেশের কত নারী যৌন হেনস্থার শিকার হচ্ছে, রেপ হয়ে প্রেগনেন্ট হয়ে দেশে ফেরত আসছে, একটা বড় সংখ্যক নারী আমাদের ফেরত এসেছেন, রাইট, এবং কতগুলো মরদেহ সেই দেশ থেকে আসে যাদের পরিবারের কোনো কেয়ার সেই গভর্নমেন্ট করে না। আমরা যে এই ধরনের মৃত্যু, এই ধরনের পাশবিক আচরণকে নর্মাল হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমাদের নিজের জাতি, হ্যাঁ, আমার নিজের ভাই বোন, আমরা হয়তো ছোট পরিসরে বললে আমরা ভাবি বাবা মা ভাই বোন, কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু আমার দেশের প্রত্যেকটা মানুষ আমার পরিবার। হ্যাঁ, আমার পরিবারের নারীদেরকে ছোট করা হচ্ছে বিশ্বে। সারা বিশ্ব যখন এগুলো শুনছে, তারাও কিন্তু ভাবছে আচ্ছা এই দেশের মানুষকে খুব সহজেই পিষে ফেলা যায়, হ্যাঁ, দে আর নোবডি। আমার দেশের মানুষ, আপনি অনেক বড় পর্যায়ে যান, আনলেস ইউ হ্যাভ ডুয়াল সিটিজেনশিপ, এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি যত বড় রাইটার যেই হন, কেউ আপনাকে পাত্তা দিবে না। এটা একটা বাস্তব জায়গা। হ্যাঁ, আপনার থেকে ইউরোপিয়ান দেশের রাস্তায় বসে একটা দোকান চালায়, সেও যখন সারা দুনিয়ায় ঘুরবে, তার পাসপোর্টের কারণে সে অনেক বেশি রেসপেক্ট পাবে। সো এই যে একটা বড় জায়গা যেখানে বাংলাদেশিরা নিজেরাই কভার্ট রেসিজম স্থায়ী করছে, নিজেই নিজেকে ছোট করে, নিজেই বিদেশিদের সামনে মর্যাদা থাকবে যেই পররাষ্ট্রনীতিতে, সেটা নিয়ে চিন্তাই করে না। সেই জায়গাটা তো আসলে আমাকে বিশালভাবে কাজ করতে হবে। হ্যাঁ, সো দিস ইজ আ মাল্টিলেটারাল ফাইট,
এখানে আমি শুধুমাত্র ভারত বিরোধী বললে হবে না। আমি ভারত বিরোধী, আমি ওই আমেরিকান আগ্রাসনও বিরোধী, আমি এই যে সৌদির কালচার এটারও বিরোধী। আমাকে আলটিমেটলি হতে হবে ফর বাংলাদেশ। আলটিমেটলি আমার জনগণের সেই আস্থার জায়গা তৈরি করতে হবে যে আমরা আমাদের রাষ্ট্রের মালিক, হ্যাঁ, এবং আমার সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে যখন আমি বাংলাদেশপন্থী। ধন্যবাদ মেঘনা আলম। বাংলাদেশ পন্থার কথা বললেন মেঘনা আলম, এবং এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে এলো। মেঘনা আলমের যেই সামাজিক মাধ্যম বলি বা যেই গণমাধ্যমের যেই আলোচনাগুলো, সেই আলোচনার বাইরে তার অনেকগুলো পরিচয়, সেই অনেকগুলো পরিচয়ের নানা ধাপ নিয়ে খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা হলো, এবং সেখানে নানা বিষয় উঠে এলো। আসলে আগ্রাসনটা সাংস্কৃতিক পরিসরে যেমন হয়, রাজনৈতিক পরিসরে হয়, এবং খুবই গুরুত্বপূর্ণভাবে তিনি যে কথাটি বললেন সেটি হলো বাংলাদেশের মানুষ নিজেই নতজানু হয়ে পড়ে বহির্বিশ্বের সামনে অনেক সময়, বিশেষত যারা হচ্ছে ক্ষমতার উপরের স্তরে থাকে, যারা আসলে বাংলাদেশকে সবার সামনে উচ্চে তুলে ধরার কথা, তাদের ক্ষেত্রেই দেখা যায় এই বিষয়ক এই রোগটির প্রাবল্যটা বেশি। তো সেই রোগ থেকে হয়তো আমরা বের হয়ে আসবো, বা সেই চেষ্টাটা হয়তো করব। সেই চেষ্টার জন্য আমাদের আসলে কোথায় মনোযোগ দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি আপনারা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।